ন্যাশনাল হাইওয়ে 12 থেকে মা সামনে রেলগেট পড়ছে আর গাড়ি থেকে পড়ে গেছে একদম। আজকে পেট্রোলের দাম চলছে 114 টাকা 66 পয়সা। আজকের আমাদের রাস্তার প্রথম টোল গেট। হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে গেছি, এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেব। ফাইনালি আমাদেরকে দাঁড়াতেই হলো, কারণ বৃষ্টি একটু জোরেই চলে এসেছে। এটা কোথায় হচ্ছে বলতো? আমাদের দিকে লালগোলা। তো আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর মন্দিরের মূল ফটকে। ফাইনালি আমরা ঘর নিয়ে নিয়েছি, এখন ঘরের দিকে যাচ্ছি। পায়েস, বেগনি, মটরের তরকারি, পনির রয়েছে আর 5 মিশালি তরকারি একটা, সঙ্গে একটা রুটি। মন্দিরের মধ্যে এরকমভাবে রেসিডেন্সিয়াল রুম বানানো রয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা গন্তব্যে চলেছি। আমরা শহরের বাইরে চলে এসেছি প্রায়। এখান থেকে আমরা ডান দিকে মোড় নেব, আর সোজা যে রাস্তাটা চলে গেলে সেটা লালবাগের দিকে। আর আমরা চলেছি NH12 ধরে সোজা গেলে কলকাতা। কলকাতা যদিও যাব না, কিন্তু গন্তব্য বেশ কিছুটা দূর। হসপিটালটা দারুণ করেছে, প্রাইভেট হসপিটাল। এই যে সমস্ত কিছু ভাঙাচোরা চলছে, কারণ হচ্ছে এখানে ওভারব্রিজ হবে, 55 তলা ওভারব্রিজ। তার মানে আমরা এখন আছি 55 তলাতে। আসলে শহরের ভিতর দিয়ে গেলেও পারতাম, যেটা গঙ্গার ধার দিয়ে ব্যাক রোড রয়েছে, কিন্তু আজকে সেই রাস্তাটা নিলাম না, কারণ ওই রাস্তাটা দিয়ে যাওয়াই হয় একই রকম হয়ে যাবে। সেই জন্য একটু অন্য রাস্তা ধরলাম আজকে, একদম হাইওয়ে ধরেই যাব। তো আজকের গন্তব্য হচ্ছে, থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আর গুড মর্নিং বলার কারণ, আমরা যখন যাচ্ছি এখন টাইম হচ্ছে 6:29, সকাল 6:29। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর। মায়াপুরে হঠাৎই ঠিক হলো, গতকালকে সন্ধ্যের দিকে হঠাৎ ভাবলাম যে মঙ্গলবারের ছুটি আছে, কোথাও একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তো কাছে পিঠে কোথায় যাওয়া যায় সেই হিসাব ধরে মায়াপুরটাকেই ঠিক করলাম। আর যাওয়ার ইচ্ছে ছিল ট্রেনে, কারণ বর্ষাকাল, কখন মেঘ বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। কিন্তু সেই বাইক থাকতে ট্রেনে কেন যাব? আর বাইকে নতুন কিছু অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে, এই যে সামনে ফগ লাইট, সেই জন্য রাত্রেও চালাতে অসুবিধা হবে না। সেই জন্য ভাবলাম যে বাইকটা নিয়েই যাই। এমন কিছু দূরত্ব নয়, যাওয়া এখান থেকে 100 কিলোমিটার, যাওয়া আসা নিয়ে 200 কিলোমিটার, আরাম করে যাওয়া এবং আসাও হয়ে যাবে। আর রেনকোটও কিনে নিয়েছি গতকালকে, সুতরাং বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। সামনে পেট্রোল পাম্পে পেট্রোল ফিল করে নিতে হবে। জিওবিপির পেট্রোল পাম্পে ফিল করার ইচ্ছে রয়েছে। ম্যাপে দেখলাম একটা পেট্রোল পাম্প রয়েছে সারগাছির ওখানে, ওখান থেকেই পেট্রোল ফিল করে নেব। এই যে আমাদের উপর দিয়ে যাচ্ছে বহরমপুর বাইপাস। এখনো পর্যন্ত একদিনও এর উপরে ওঠা হলো না। আসবাই করা হয়, আসা আর হয় না, কারণ দরকার পড়ে না এর উপর দিয়ে যাওয়ার কোথাও। আজকে ভেবেছিলাম যে শহরের উল্টো দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে জিওর, সেখান থেকে পেট্রোল নেব, তারপরে এর উপর দিয়ে আসবো। কিন্তু দেখলাম অনেকটা ঘুরতে হবে, সেই জন্য সেটা অ্যাভয়েড করলাম আজকে। সুতরাং আজকের জন্যও ওভারব্রিজের উপরে ওঠা হলো না, মানে বহরমপুর বাইপাসের উপরে ওঠা হলো না। এই যে সামনে এখানে রাস্তাটা মার্জ হয়ে যাচ্ছে 4 লেনের হাইওয়ের সাথে। এই যে আমরা উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 12-এর 4 লেন সেকশনে। সামনে লেখা রয়েছে কলকাতা বারাসাত কৃষ্ণনগর। কলকাতা এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার, আর আমাদের গন্তব্য
মায়াপুর 100, এখান থেকে রানাঘাট হচ্ছে 114 কিলোমিটার, আর কৃষ্ণনগর 83। এই যে আমার সামনে জিওর পেট্রোল পাম্পটা মিস করে দিয়েছিলাম আমি, সেই জন্য একটু পিছনে এলাম, এখান থেকে পেট্রোল ফিল করে নেব। নামতে হবে? আচ্ছা, সেফটির জন্য, ঠিক আছে। দেখি, হ্যাঁ হ্যাঁ অনলাইন কার্ডে হবে। আজকে পেট্রোলের দাম চলছে 114 টাকা 66 পয়সা। গত রবিবারের 2 টাকা কমেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 12.24 লিটার এলো, 12.24, দাম হচ্ছে 1403 টাকা 44 পয়সা। এখান থেকে আমাদের ট্রিপ মিটারকে জিরোতে সেট করে নেব। ট্রিপ 1 0, আর ট্রিপ 2 হচ্ছে 13 কিলোমিটার, মানে আমরা বাড়ি থেকে 13 কিলোমিটার মতো চলে এসেছি। না, গাড়ির নাম্বার দরকার নেই, জাস্ট কোয়ান্টিটিটা। থ্যাংক ইউ। অনেক দিন পর বাইকটাকে ফুল রিফিল করলাম। আমার জিও থেকেই পেট্রোলটা ফিল করা প্রেফার করি, সেই জন্য বাইরে থেকে করিনি। দেখা যাক বাইক কত মাইলেজ দেয়। অঙ্কিতা ওখানে আছে, ওরা ফুল তুলতে গেছিল। হাই রানিমা, ফেলে দিলি সব তুলে এনে? আচ্ছা, লেজ নড়াচ্ছে, ও আনন্দ করছে। চলো এবার এখান থেকে বেরিয়ে যায়, কারণ ছোটো ছোটো এইসবেই টাইম অনেক নষ্ট হয়। এখন বাজছে প্রায় 7:10। এই রাস্তার সেকশনটাতে একের পর এক ডাইভারশন এখানে রয়েছে, তারপর আরও একটু গিয়ে বেলডাঙ্গার দিকে এরকম ডাইভারশন রয়েছে। এই রাস্তাটা হচ্ছে পশ্চিমবঙ্গের লাইফ লাইন, মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে জুড়েছে এই একমাত্র NH12। এই রাস্তাটার উপরে সত্যি করে সরকারের নজর দেওয়া উচিত, এত সময় লাগা তো উচিতই নয়। দেখা যাক, কাজ যখন শুরু হয়েছে শেষ তো হবেই। এই যে দেখো, আমাদের বেলডাঙ্গা ঢুকতে ঢুকতেই আর একটা ডাইভারশন, আর আবহাওয়াটাও অনেকটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, হয়তো রাস্তাতেই বৃষ্টি পেয়ে যাব। আজকের আমাদের রাস্তার প্রথম টোল গেট, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড। তো আমাদের বাইকে তো টোল লাগবে না, ওই জন্য বাইক লেন দিয়ে বেরিয়ে গেলাম। এবার ম্যাপটা একটু চেক করে নেবো, কারণ ধুবুলিয়া থেকে আমাদের ডান দিকে বাঁক নিতে হবে। এই তো একটা হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে গেছি, এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেবো। আমরা এখানে যে টোল গেটটা পার হলাম, এটা হচ্ছে বেতুয়া ডহরির কিছু আগে, আর ওই দিক থেকে দেবগ্রামের কিছু পরে টোল প্লাজা। এখানে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ সকালে কিছু খেয়ে বেরোয়নি, শুধু জল খেয়ে বেরিয়েছিলাম, তাই এখান থেকে চা আর টোস্ট নিয়ে নিলাম। আর মোটামুটি চলে এসেছি 60 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি, আর মোটে 100 কিলোমিটার যেতে হবে, আর 40 কিলোমিটার মতো বাকি আছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাব। একটু বিরতি নিলাম, আমাদের বাইক রাখা রয়েছে ওইখানে। আর আবহাওয়াটা এত সুন্দর আছে যে এত দূর জার্নি করে এলাম, কিছু বোঝাই যাচ্ছিল না। তো এখনও ওয়েদারটা খুব সুন্দর আছে। বৃষ্টি হয়তো বা হতে পারে, কারণ কখনো একটু মেঘ বাড়ছে, কখনো একটু মেঘ কমছে, কিন্তু সূর্যের যেহেতু দেখা নেই, সেই জন্য দিনটা খুব ঠান্ডা আছে। দুর্দান্ত করেছে, চা ভালো করেছে, দুর্দান্ত, ভালোও বলা মানে চলে না, দুর্দান্ত চা হয়েছে, কিন্তু একটু ঠান্ডা, মানে খুব একটা গরম হয়নি, মানে রাখা ছিল করে রাখা,
তো আমাদের দেখে বলাতে দুটো মানে কিছুটা চা গরম বসিয়েছে। অঙ্কিতা খায় গরম চা আর আমার হচ্ছে ঠান্ডাটাই ভালো হতো, তার মানে আমি ওইটা নিলে ভালো করতাম। তো চা অঙ্কিতা বলছে ঠান্ডা ছিল, সেই জন্য দাদা চাটা গরম করছে। আমার আবার গরম চা ইচ্ছে ঠান্ডা চা বেশি ভালো লাগে। যাই হোক, ঠান্ডা চাটা অঙ্কিতার ভাগ্যে পড়েছে আর আমার জন্য গরম করে দিচ্ছে। এ হচ্ছে রেস্টুরেন্টের রুফটপ এরিয়া। এইখানে বসেই চা জলপান সমস্ত কিছু করা যায়। আমরা যেহেতু একটু তাড়া রয়েছে সেই জন্য নিচেই সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। জায়গাটা খুব সুন্দর। এখান থেকে একদম এদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, আর অপর দিকে এখানে টোল প্লাজা। আর সুন্দরে হাওয়াটা দিচ্ছে না, ওই জন্য আরও খুব সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘ হালকা করে রয়েছে। যদি বৃষ্টি হয় তো অসুবিধা হয়ে যাবে, কিন্তু রেনকোট আছে আমাদের তিনজনেরই। আমরা এখান থেকে এখন নিচে নেমে বেরিয়ে যাব। ফাইনালি আমাদেরকে দাঁড়াতেই হলো, কারণ বৃষ্টি একটু জোরেই চলে এসেছে আর বাইক চালালে ছাদটাও বেশি জোরে আসছে। তাই এইখানে একটা মার্বেলের দোকান পেলাম, এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নেই। তো আমরা মায়াপুরের রাস্তায় চলে এসেছি, ন্যাশনাল হাইওয়ে 12 থেকে। মা, সামনে রেলগেট পড়ছে আর গাড়ি থেকে পড়ে গেছে একদম। স্পিডে ছিল না, সামনে এক্ষুনি আসলে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছিলো। খুব বাজে জিনিস। আর স্কুটির ছোটো চাকা তো আরও কন্ট্রোল করা মুশকিল। যাই হোক, কোনো ক্ষতি হয়নি। তো আমরা ওইদিকে ওই পাশে ন্যাশনাল হাইওয়ে, ওখান থেকে ডান দিকে বাঁক নিয়ে মায়াপুরের রাস্তা ধরলাম। আর রাস্তায় কিছুটা এসেই সামনে রেলগেট পড়ে গিয়েছে। তো এখানে অপেক্ষা করছি। বৃষ্টি পড়ছিল এতক্ষণ, বৃষ্টি থেমে গিয়েছে। আমরা সব রেনকোটে পরিপূর্ণ হয়ে গিয়েছি, কিন্তু এবার লাগছে গরম, কারণ রেনকোট খুলতে পারছি না, আবার সাজাতে গোছাতে সময় লাগবে। এই দেখো আমাদের সামনে মায়াপুরের সুবৃহৎ অতি সুন্দর মন্দিরের চূড়ো। অসাধারণ লাগছে চোখের সামনে থেকে দেখতে। তো আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর মন্দিরের মূল ফটকে। এটা 1 নম্বর গেট। এবার এখান থেকে ভেতরে যাব, ভেতরে গিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। মন্দিরে এগুলো আরও নতুন করে হয়েছে না, আমরা এসেছিলাম তখন ছিল না এতটা। আমরা ভেতরে কুপন সংগ্রহ করতে যাচ্ছিলাম, কিন্তু প্রথমে ভাবলাম একটা ঘরের ব্যবস্থা করে নেই, কারণ আমাদের যে লাগেজ রয়েছে সেগুলো রাখতে হবে, এত কিছু নিয়ে ঘোরা সম্ভব নয়। আর লাগেজ কাউন্টারে লাগেজ জমা করতে পারি, কিন্তু হেলমেট তারা জমা নেবে না। সেই জন্য একটু ঘরের ব্যবস্থা করতে যাচ্ছি, তারপরে কুপন সংগ্রহ করব। মন্দিরটা কারুকার্য খুব সুন্দর করছে। সামনে এখানে নরসিংহ অবতার। কারুকার্যগুলো এত সুন্দর করেছে, কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে। ফাইনালি আমরা ঘর নিয়ে নিয়েছি, এখন ঘরের দিকে যাচ্ছি। ঘরে লাগেজ রেখে তারপরে কুপন সংগ্রহ করব। না, সো দিস ইজ আওয়ার রুম। কিছুই না, লাগেজ রাখার জন্য জাস্ট এটা নেওয়া। লাগেজের চেয়েও বেশি হেলমেট, কারণ হেলমেট লাগেজ রুমে রাখতে দেবে না। আর এই হচ্ছে আমাদের লাগেজ। জাস্ট এই লাগেজ রাখা আর একটু আরাম করা, মানে এতক্ষণ ধরে বাইক চালিয়ে এসে তারপর একটু যদি বসতে না পাওয়া যায় খুব অসুবিধা হতো। তাই এখানে একটা রুম নিয়ে নিলাম, আর একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো, তারই রেকমেন্ডেশনে রুমটা নেওয়া। এই হচ্ছে আমাদের রুম। ফ্যান রয়েছে আর সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম, মাত্র 250 টাকাতে। চলো এবার কুপনটা সংগ্রহ করে নেই, কারণ অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজছে। দেরি করলে আর কুপন পাওয়া যাবে না। সামনে গরুগুলো দেখো, গরু নয় এবার ষাঁড়, মানে সামনে যেতেও ভয় লাগবে। অসাধারণ। গায়ের শক্তির যে কত জোর হবে তার ঠিক না নেই, মানে সামনে যদি তেড়ে আসে তাহলে কারো রক্ষা নেই।
আমরা এখন প্রসাদ গ্রহণ করছি। এরকমভাবে প্রসাদ দেওয়া হয়েছে, আর এটা বুফে সিস্টেম ছিল, মানে ওখানে বুফে সিস্টেমে খাবার দেওয়া হচ্ছে থালাতে, আর সেটা এখানে এনে বসে আমরা সেই প্রসাদটা গ্রহণ করছি। এতে পায়েস, একটা বেগনি, আর মটরের তরকারি, পনির রয়েছে, আর পাঁচমিশালি তরকারি একটা, সঙ্গে একটা রুটি আর ডাল। সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গদা ভবন ছিল, ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার যে ঘর নেওয়া হয়েছে সেখানে এখন একটু রেস্ট নেব, তারপরে আবার বেরোবো। আর সামনে এই যে এই মন্দিরটা দেখা যাচ্ছে, এখনও কাজ চলছে, এখনও অনেক টাইম লাগবে কমপ্লিট হতে। আমাদের খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ হয়ে গেল। আমরা 90 টাকার বাফেটটা নিয়েছিলাম, আর একটা পাওয়া যাচ্ছে সেটার দাম হচ্ছে 200 টাকা, কিন্তু এই 90 টাকারই খাওয়া যাচ্ছিল না, 200 টাকা নিলে সম্পূর্ণ রকম ওয়েস্ট হতো। সামনে যেতে যেতে দেখলাম এখানে ইস্কনের রথযাত্রার জন্য রথ প্রস্তুত করা হচ্ছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী সুভদ্রা আর শ্রী শ্রী বলদেবের জন্য 3টে রথ বানানো হচ্ছে, একদম কাঠের তৈরি। আমরা যখন এসেছিলাম তখনই দেখেছিলাম এটা কাজ চলছিল। আমরা খাওয়া দাওয়া শেষে বেরোলাম, এরকমভাবে রথযাত্রার পূর্ণদমে প্রস্তুতি চলছে। আমরা এখানে মোটামুটি পৌঁছেছি কটার সময়? 10:30 11টার সময় আমরা পৌঁছেছিলাম, কিন্তু এসে এখনো পর্যন্ত ঠাকুর দর্শন করা হয়নি। আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, আর কারণ হচ্ছে এসে আমাদের রেনকোট পরেছিলাম, তারপর আরও জামা কাপড় ছিল বাইকে, সেইগুলো গোছানো, আর তারপরে এসে একটা ঘর নিলাম। ঘরটা অনেকটা দূরে, মানে ইস্কনের এই মন্দির চত্বরটা এত বড় যে হেঁটে হেঁটে গেলে পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। ঘরটা শেষ প্রান্তে ছিল, সেখানে ঘরটা নিয়ে তারপর আস্তে আস্তে কুপন নিয়েই প্রায় 1টা বেজে গেল। সেই জন্য মন্দির দর্শন করা হয়নি, কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছে। মন্দির আবার 4টের সময় ওপেন হবে, তখন আমরা দর্শন করব। আর যেতে যেতে সামনে এখানে ইস্কনের রেস্টুরেন্ট বলতে পারো। ইন্টেরিয়ার কেমন আছে বলতে পারবো না, এক্সটেরিয়ারটা তো খুব সুন্দর করে সাজানো। তাই এখন আরেকবার ঘরের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে 4টের সময় ঠাকুর দর্শন করতে বেরাবো। আর ইচ্ছে রয়েছে আরতি দেখার, যেহেতু বাইকে এসছি, কোনো রেস্ট্রিকশান নেই যে এই টাইমের মধ্যে যেতে হবে বা বেরোতে হবে। সেই জন্য আরতি দেখে তারপর একটু রাত্রি হবে যদিও, কিন্তু কোনো অসুবিধা নেই। আরতি দেখে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এলাকাটা খুব সুন্দর, মানে সবুজে ঘেরা একদম, চারিদিকে নানা রকমের গাছ লাগানো, আর সবুজের মাঝে আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা হয়ে যায়। মন্দিরের মধ্যে এরকমভাবে রেসিডেন্সিয়াল রুম বানানো রয়েছে। এত সস্তায় এই মন্দিরের মধ্যে থাকার এত সুবন্দোবস্ত রয়েছে, কিন্তু যখন সমারোহ বা কোনো উৎসব থাকবে তখন মনে হয় না এই রুমগুলো পাওয়া যাবে বলে। আমরা একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে আরও একবার বেরোলাম, আর সামনে এখানে দেখা যাচ্ছে মায়াপুর ডোম থিয়েটার। এখানে স্পিরিচুয়াল নানা রকম মুভি দেখানো হয়। আমরা ভিতরে তো গেলাম না, আমরা বাইরে এখানে হাঁটছি এই পথ ধরে। আর এই যে এই মন্দিরের ফটো নেওয়ার জন্য সবথেকে ফেমাস স্পট এটা, এখান থেকে মন্দিরের সম্পূর্ণ দৃশ্য দেখা যায়। মানুষজনের ভিড় সত্যি আজকে কম। আমি সকালেও বলেছিলাম যে কমই লাগছে, এবং এখনও অনেক কম ভিড়। অন্যান্য সময় আমরা যখন এসেছিলাম এখানে পা ফেলার জায়গা ছিল না।
এই যে সেই অসামান্য ভিউ। এই মন্দির চত্বরে ফুডিংয়ের জন্য দারুণ দারুণ জায়গা বানানো রয়েছে এবং একদম ক্লিন, দেখতেও ভালো লাগছে। আর সামনে এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে নানা ধরনের আর্টিফ্যাক্টস, জামা কাপড় মায়াপুরের ধরন অনুসারে এখানে বিক্রি হচ্ছে। এখন আমরা যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এর উপরে ফোন কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। আর আমাদের সময়ের একটু অভাব রয়েছে, কারণ বাইরে একটু বেরোবো। আমার ছোটো ম্যাডামের কিছু কেনাকাটার ইচ্ছে হয়েছে, সেই জন্য এই মন্দিরের ভেতরে আজকে গেলাম না। অন্য কোনো দিন আসবো, তখন আবার ভেতরে যাব, কারণ এর আগে ভেতরে গিয়েছিলাম। এখন মন্দিরের বাইরের দিকে বেরোচ্ছি, তারপর ফিরে এসে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখব। এই যে সামনে কাউন্টার রয়েছে, এখানে ফোন, ক্যামেরা, সমস্ত ইলেকট্রনিক জিনিস জমা দিয়ে এই মন্দিরের ভেতরে যেতে হয়। যে আমাদের সামনে এই মন্দিরের সময়সূচি, মন্দিরে কখন খোলা হয়, মঙ্গল আরতি কখন হয়, আর মিউজিয়াম কখন ওপেন হয়। এই যে এখানে টাইম টেবিল লাগানো রয়েছে, এটা হচ্ছে মায়াপুরের মূল মন্দিরের সময়সূচি, কখন সন্ধ্যা আরতি হয়, কখন মঙ্গল আরতি, দর্শন, এই সমস্ত কিছু সময়সূচি এখানে দেওয়া রয়েছে। কিন্তু সময় বিশেষে এটার কিছু কিছু পরিবর্তনও হয়, যেমন গরমকালে কিছু পরিবর্তন হয়, আবার শীতের সময়ও কিছু পরিবর্তন হয়। এই আমাদের সামনে এখানে মন্দিরের মূল মূর্তি রয়েছে। আমরা বাইরে থেকে একটু ঘুরে এসে তারপরে এই মন্দিরের মধ্যে প্রবেশ করব, কারণ আমাদের হাতে সময় অতি সীমিত হয়ে গিয়েছে। কারণ বাইরে অন্ধকার হয়ে যাবে, তারপরে বাইরে বেরোলে আর কিছু সেরকমভাবে দেখা যাবে না। সেই জন্য আগে বাইরে যাচ্ছি, তারপরে মূল মন্দিরে আসবো আরতি দেখতে। আরতি দেখে তারপর বাড়ির পথে রওনা দেব। এই ইস্কন টেম্পল চত্বরটা এত বড় যে এক চক্কর লাগালেই তোমার মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যাবে। আমরা হেঁটেই চলেছি, চত্বর শেষ হচ্ছে না। মানে এক প্রান্তে খাওয়া দাওয়া, আর এক প্রান্তে বাইরে বেরোনোর রাস্তা। উপরে কন্টিনিউ কাজ চলছে। আমরা সকাল থেকে এসেছি, সকাল থেকে দেখছি উপরে কনস্ট্রাকশন চলছে। আসলে এত বড় মন্দির তৈরি করতে সময় লাগবে, আর এত নিখুঁত ডিটেলসে তৈরি করা হচ্ছে, সেই জন্য সময় তো অনেক লাগবে। হোক, কমপ্লিট হলে আবার আসবো কখনো। সামনে এই যে চত্বরটি রয়েছে, এখানে 24/7 অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে চলে। এখনও ওখানে হরিনাম সংকীর্তন করছে। এটা সুমধুর একটা সংকীর্তনের আওয়াজ আসছে। তোমরা যদি সামনে এসে না দেখো এর অনুভব নিতে পারবে না। আর তার অপোজিটে এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছি ফোয়ারা। আগে এটা দিয়ে যাওয়ার রাস্তা ছিল, এখন দেখছি গেটটা বন্ধ করে রেখেছে, মানে পিছন দিয়ে ঘুরে যেতে হবে। অলরেডি এতটা ঘুরে বাইরে এলাম, আর ভিতরে যাওয়ার মতো সামর্থ্য নেই। বাইরে বেরিয়ে একটু কেনাকাটা করব, তারপরে ভিতরে আসব। আর ভেতরেও এরকম মার্কেট রয়েছে। মন্দিরের মূল গেট, এই মূল গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। সন্ধেবেলায় আরও ভালো লাগে বলো, আলোগুলোতে। সেটাই, দোকান দেখবো না নিচ দেখবো, এত জমকালোভাবে সাজানো রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের ভাগীরথী নদী, আর অপর দিক থেকে সম্ভবত জলঙ্গি নদী এসে মিলছে। যে জলঙ্গি এবং ভাগীরথী নদীর সঙ্গম রয়েছে এই সামনে সোজা গেলে। নদী পার করে ডান দিকে গেলে হচ্ছে নবদ্বীপ, আর বাঁ দিকে গেলে কৃষ্ণনগর।
আমরা ফাইনালি ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই মূল মন্দিরে আমরা আরতি দেখে নিলাম। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা বাড়ির দিকে। আর যদি কিছু দেখানোর থাকে হয়তো দেখাবো, নইলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্ভব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের নিজস্ব অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট। এই যে সবাই আরতি দেখে যে যার বাড়ির পথে রওনা দিচ্ছে। সো পথে যেতে যেতে এখানে একটা চায়ের ছোট্ট দোকান দেখতে পেলাম, তাই একটু বিরতি নিয়ে নিলাম। চা বিস্কুটের বিরতি চলছে। আর সামনে দিয়ে আমাদের হাইওয়ে চলেছে, এখান থেকে একটু বিরতি নিয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। কারণ বেশ কিছুক্ষণ চালানো হয়ে গিয়েছে। অঙ্কিতা আর আরাধ্যার কোমরও ব্যথা করছিল, আমিও একটু শর্ট হওয়ার জন্য দাঁড়ালাম। এখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার পথে বেরিয়ে পড়বো।